প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ব্যারিস্টার আনোয়ার হোসেন আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের আইন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ব্যারিস্টার্স ইনে। এই অনুষ্ঠানে আমরা মেইনলি আইন এবং আদালত বিষয়ক কথা বলে থাকি। আজকে আমাদের আমন্ত্রিত অতিথি সুপ্রিম কোর্টের সিনিয়র প্র্যাকটিশনার ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। ব্যারিস্টার মামুন একজন ক্রিমিনাল ডিফেন্স প্র্যাকটিশনার। তার অনেকগুলো ল্যান্ডমার্ক মামলা রয়েছে। এর মধ্যে শেখ মুজিব হত্যা মামলা, জেল হত্যা মামলা এবং সর্বশেষ প্রফেসর ডক্টর ইউনুস, যিনি আমাদের প্রধান উপদেষ্টা এবং নোবেল লরেট, তার প্রধান আইনজীবী ছিলেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। ব্যারিস্টার মামুন ভাই, থ্যাংক ইউ ফর কামিং ইন। থ্যাংক ইউ এবং ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম। আপনার সাথে আমরা একজন স্টুডেন্ট ব্যারিস্টার রেখেছি, যাকে আমি আপনার সাথে এখনই পরিচয় করে দিচ্ছি। সে হচ্ছে কুমকুম মাহজামিন। কুমকুম, তোমাকেও অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। লেট মি স্টার্ট উইথ ব্যারিস্টার মামুন ভাই। মামুন ভাই, আমাদের অনুষ্ঠানে আসলে সময় খুব বেশি নাই, আমরা ব্রিফলি কিছু কথা বলবো। আপনার ফার্স্টলি আপনার পার্সোনাল কিছু ইস্যু। আপনার স্কুল এবং কলেজ কোথায়? আমার স্কুল কুমিল্লা জেলা স্কুল এবং কলেজ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। আর ইউনিভার্সিটি? ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি। তারপরে আপনি লতে আসেন? ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটি। ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটি লন্ডনে, ইউকে থেকে আমি এলএলবি অনার্স করেছি। আচ্ছা আচ্ছা। তারপরে আপনার কলকাতা বার হয়েছে লিঙ্কন সিন থেকে? লিঙ্কন সিন থেকে। তো লিঙ্কন সিন থেকে তো আপনার উইক টুইক পরে খুব একটু ফ্যাশন করে আপনার ফটো টটো ওঠানোর সুযোগ ছিল। তো আমরা আজকে আপনাকে লিঙ্কন সিনের পরিবেশে একটু দেখতে চাই। মাহজাবিনকে, কুমকুম মাহজাবিন, তোমাকে আমি একটি রিকোয়েস্ট করছি, মামুন ভাইকে একটু যদি তুমি উইকটা পড়তে হেল্প করো আর কি। থ্যাংক ইউ। জি মামুন ভাই, আপনার ফ্যামিলিতে কি কেউ আইনজীবী আছেন? আমার ফ্যামিলিতে আইনজীবী নাই, তবে আমার সেকেন্ড ব্রাদার, যিনি প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন বেগম খালেদা জিয়ার ফার্স্ট, ওনার ল ডিগ্রি ছিলেন, উনি সিএসপি। আর আমার ইমিডিয়েট বড় ভাই, তিনি আইনজীবী, তবে উনি পরে ডিস্ট্রিক্ট জাজ হিসাবে রিটায়ার করেছেন। তো আপনি ল পড়তে আসছেন কি এই কিছুটা ফ্যামিলি ইনফ্লুয়েন্স নাকি আপনার কোনো? না, আমার ইচ্ছেই ছিল ফ্রম দি বিগিনিং আমি ল প্রফেশনে আসব। আচ্ছা, আমরা এই অনুষ্ঠানে আইন জগতের কিছু দিকপাল যারা অলরেডি প্রয়াত হয়ে গেছেন তাদেরকে একটু স্মরণ করি আর কি। আজকে আমরা একজনকে স্মরণ করব, যার নাম আমি বলছি, আপনি যদি কাইন্ডলি একটু তার নামের পরে বিশেষণে বিশেষায়িত করেন। আমি স্মরণ করতে চাচ্ছি ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদকে। জি, ব্যারিস্টার, আমরা যখন ল প্রফেশনে ঢুকি তখন ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ সাহেবের নামই সর্বমহলে পরিচিত ছিল, এবং ওনার কাউন্টার ছিল খন্দকার মাহবুদ্দিন আহমেদ অ্যাডভোকেট। তো যে কোনো রাষ্ট্রীয় বড় মামলা বা যে কোনো বড় মামলায় সবারই আগ্রহ ছিল ইশতিয়াক আহমেদ, ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ, এবং তার অপোজিটে ছিল খন্দকার মাহবুদ্দিন আহমেদ। তিনি আবার বর্তমান চিফ জাস্টিস, এবং বর্তমান যিনি চিফ জাস্টিস সৈয়দ রিফাত আহমেদ, তার বাবা হচ্ছেন ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ, এবং তার স্ত্রী আবার ঢাকা ইউনিভার্সিটির ইসলামিক হিস্ট্রির উনি প্রফেসর ছিলেন। আবার ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার কাউন্সিলেরও প্রেসিডেন্ট ছিলেন। জি, প্রেসিডেন্ট ছিলেন, এবং ইউনাইটেড নেশনসেও বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ ছিলেন তিনি 1978-এ। জি জি, এবং তত্ত্বাবধায়ক সব সরকারের সময় উনি আইন উপদেষ্টা ছিলেন। আইন উপদেষ্টা ছিলেন, জি, থ্যাংক ইউ। আমরা এখন কুমকুমের কাছে ফিরে যাচ্ছি। কুমকুম, জি স্যার। তুমি ল পড়ছো কেন? আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল, বাবার স্বপ্ন ছিল যে ব্যারিস্টার হবে মেয়ে, তো ওখান থেকেই আসলে। আর আরেকটা শো ছিল আমাদের ইন্ডিয়ান, আমার দেখাতো আদালত, কেডি পাঠককে দেখে আমার ইন্সপিরেশন আসে যে আমি একদিন কোর্টে যাব, ওই একটা কালো একটা কোট পরবো, ওখান থেকে ইন্সপিরেশন। তোমার ফ্যামিলিতে তো আমার ফ্যামিলিতে আমার কাজিন একজন আছেন, সে এখন লন্ডনে প্র্যাকটিস করতেছে। আচ্ছা, তোমার বাবা মা কি করেন? আমার বাবা সিভিল ইঞ্জিনিয়ার রুয়েটের, বাবা রিয়েল এস্টেট আর হচ্ছে কনস্ট্রাকশন বিজনেস। আমার বাবা হচ্ছে জাস্ট লাস্ট ইয়ার নভেম্বর 27 তারিখে ইন্তেকাল করেছেন। এরপর থেকে আমার মা হাউসওয়াইফ ছিলেন। হাউসওয়াইফ থেকে সে কয়েকদিনের মধ্যে, 1 উইকের মধ্যেই শি ইজ আ বিজনেস ওম্যান নাও। এখন সে আমার বাবার ব্যবসা দেখছেন। তোমার মাকে আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি। তোমাকে একটা প্রশ্ন করতে চাই, তুমি যখন কোয়ালিফাইড ব্যারিস্টার হবে, আমরা যদি এই প্ল্যাটফর্ম থেকে রেফার করি দুজন
অসহায় মানুষ যাদের ফিস দিয়ে আইনের আশ্রয় নেওয়ার সুযোগ নেই, তাদেরকে তুমি হেল্প করবে? অবশ্যই। আমি ফার্স্ট আমার এই প্রফেশনে আসার এইটাই একটা ইচ্ছা ছিল। আমাদের এই আশেপাশে অনেক মানুষ আছে যারা লিগাল ফিজের জন্য বা টাকার ভয় অনেকে সামনে আসতে চায় না বা করে যেতে চায় না। আমার ছোটবেলায় ওইখান থেকে ইচ্ছাটা ছিল যে আমি বড় হব একদিন, হয়ে আমি হেল্প করবো এই মানুষদেরকে। ওখান থেকে আমার প্রফেশনে আসা। থ্যাংক ইউ। মামুন ভাই, আমাদের অনেক কোয়ালিফাইড ব্যারিস্টার, প্র্যাকটিসিং ব্যারিস্টার ইউকেতে আছেন যারা প্র্যাকটিস করছেন। এরকম অনেকের ইন্টারভিউ আমি নিয়েছি আর কি। এর মধ্যে আজকে যার ইন্টারভিউ নিয়ে কথা বলবো আমরা, তিনি হচ্ছেন ব্যারিস্টার ইসলাম খান। চলুন আগে আমরা তার ইন্টারভিউটা একটু দেখে আসি, তারপর এই বিষয়ে আমরা একটু কথা বলবো। আমরা এখন আসছি স্নেহাসপুর ক্রাউন কোর্টে। আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছিলাম আমাদের বাংলাদেশি এক ব্যারিস্টার ভাই ইসলাম খান। উনি প্র্যাকটিসিং ব্যারিস্টার, মেনলি ওনার এরিয়া অফ প্র্যাকটিস হচ্ছে ক্রিমিনাল ল। আমরা ইসলাম খান ভাইয়ের সাথে এখন একটু কথা বলবো। ইসলাম ভাই, nice to meet you. No, thank you very much. Nice to meet you too. And it's a very good place to meet. It's the biggest crown court in Europe. Right. বাংলাদেশে আপনার দেশের বাড়ি কোন জায়গায়? জগন্নাথপুর, আটকর, সিলেটে। আচ্ছা, এই দেশে আপনার লিগ্যাল সিস্টেমে কত কুইকলি একটা কেস ট্রায়াল যেদিন শুরু হয়, সেই ট্রায়াল থেকে হাউ লং ডাজ ইট টেক টু ফিনিশ? ফ্যামিলি বলেন, ইমিগ্রেশন বলেন, ক্রাইম বলেন অথবা সিভিল বলেন, এখন হিউজ ব্যাকলগ এই দেশে। বাট নর্মাল সার্কামস্টান্সেস, আন্ডার নর্মাল সার্কামস্টান্স, মনে করেন আমি ক্রাউন কোর্টে প্র্যাকটিস করি ক্রিমিনাল, শুরু থেকে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে, মনে করেন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে 28 দিনের সময় থাকে। 28 দিনের সময় থাকে ওরা ক্রাউন কোর্টে দেওয়ার জন্য সিরিয়াস অফেন্সে। এই 28 দিন পরে ক্রাউন কোর্টে আসবে, এইটাকে বলে প্লি ট্রায়াল প্রিপারেশন হিয়ারিং, মানে একটা কেস ম্যানেজমেন্ট। ওই দিন গিলটি হবে ইয়া নট গিলটি, ওইটা হচ্ছে ডিফেন্ডেন্ট এটা বলবে কিনা। সেকেন্ডলি, ওই তারিখ থেকে যদি নট গিলটি হয়, জাজ উনি করবে কি, উনি স্টেজ ডেট সেট করবে যে এই স্টেজ 1-এর ভিতরে তুমি এই প্রসিকিউশনের সমস্ত এভিডেন্স সার্ভ করতে হবে। স্টেজ 2 ডিফেন্সের স্টেটমেন্ট দিতে হবে অথবা তোমার ডিফেন্স কি। তো ওইটা 28 দিন। তারপরে স্টেজ 3 রেসপন্স ডিফেন্স কেস স্টেটমেন্টে, আর স্টেজ 4 হচ্ছে এনি এক্সপার্ট ও এনি আদার এভিডেন্স। এই স্টেজটা মধ্যে 3.5 months চলে যায়। 3.5 months না। এখন কথাটা হচ্ছে ট্রায়ালের দুইটা ইস্যু। একটা হচ্ছে যারা রিমান্ডে আছে ওদের 3 মাসের ভিতরে ওরা ট্রায়াল ডেটটা দিয়ে দেয়, তো দেখা যাচ্ছে 6 মাস 7 মাসের ভিতরে সব কিছু হয়ে যায়। যারা বেইলে আছে এখনকার যে সিচুয়েশন, 2 বছর লাগে লিস্টিং করার জন্য। সো 3.5 months disclosure and then 2 years for listing people who are on bail. Okay. The reason taki huge overwhelmingly delay and the court are very busy. Islam bhai, in comparison, how can you work together, Bangladesh and UK? Of course. আমি যেটা রিসেন্টলি সেট আপ করছি একটা ব্রিটিশ বাংলাদেশি প্র্যাকটিসিং ব্যারিস্টার্স অ্যাসোসিয়েশন। এখন আমরা যেটা চাচ্ছি আর কি, মনে করেন অ্যাজ এ মিউচুয়াল ওয়ার্ক। সো আমরা এই দেশ থেকে গিয়ে দেশে সিস্টেমটা বুঝতে পারি, আমরা ফ্যামিলিয়ার হইতে পারি, অথবা আমরা এনরোলও হইতে পারি। লাইকওয়াইজ এই সিস্টেমের মাধ্যমে মনে করেন এই যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকলে আমাদের লয়ার এইখানে আসে এই অপরচুনিটিটা করতে পারবে। সো দিস ইজ আ ডায়ালগ বিটুইন UK and the Bangladesh judiciary with the Bar Council of England and Wales to help the legal system in Bangladesh lawyers to come and join here. দর্শক, ইন্টারভিউটা আমরা দেখে আসলাম। মামুন ভাই, ইসলাম খানের কথা বলছিলাম, তিনি হচ্ছেন প্র্যাকটিসিং ব্যারিস্টার এবং তিনি একটি অর্গানাইজেশন সেট আপ করেছেন লন্ডনে, সেটা হচ্ছে ব্রিটিশ বাংলাদেশি প্র্যাকটিসিং ব্যারিস্টার অ্যাসোসিয়েশন। তাদের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের সাথে তারা ব্রিজ সেট আপ করা, কীভাবে লিঙ্ক আপ করা যায়, এদের সাথে কাজ করা যায়, আমরা যারা ব্যারিস্টার বাংলাদেশে আছি তারাও যাতে ওখানে গিয়ে কাজ করতে পারি। এটা কি সম্ভব? যদি হয় তাহলে কীভাবে? আসলে না, এটা সম্ভব। তো সম্ভবটা হচ্ছে এইভাবে যে বাংলাদেশের কোনো ব্যারিস্টার ইংল্যান্ডে গিয়ে কোর্টে এপিয়ার করতে পারবে না, নাম্বার 1। আবার ইংল্যান্ডের কোনো ব্যারিস্টারও বাংলাদেশ কোর্টে এপিয়ার করতে পারবে না, যেটা unless they are registered here or there, that is to the bar council. তো সেখানে we can assist each other in each country. তা করতে পারি।
যেমন বাংলাদেশ থেকে গিয়ে বাংলাদেশের কোনো প্রবলেম সংক্রান্ত যদি কোনো মামলা হয় বা কোনো সিভিল ক্রিমিনাল যেখানে যদি বাংলাদেশের কোনো এক্সপার্টিজ বা কোনো কিছু প্রয়োজন হয় সেটা এখান থেকে করা যায়। আবার ইংল্যান্ডের যেহেতু আমরা কমন লয়ের কান্ট্রি, সুতরাং আমাদের মেইন বেসিসটি হচ্ছে ইংলিশ ল। সুতরাং সেই ক্ষেত্রে ইংল্যান্ডের ব্যারিস্টাররা আমাদের এখানে স্বাগত। এবং এখনও আপনারা দেখেছেন যে যুদ্ধ অপরাধ যে ট্রাইব্যুনাল করা হয়েছে সেখানেও কিন্তু একজন ইংলিশ ব্যারিস্টারকে কিন্তু এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, অ্যাডভাইসার করা হয়েছে, টু অ্যাডভাইস, জি জি, বিকজ হি ক্যানট প্র্যাকটিস, আচ্ছা, হি উইল হ্যাভ টু অ্যাডভাইস। তো সুতরাং এই অ্যাসিস্ট্যান্সের ক্ষেত্রে কোনো বাধা কোনো দেশে নাই বলে আমি মনে করি। কিন্তু রাইট অফ অডিয়েন্সের ক্ষেত্রে যেমন সাবমিশন, আমি কোর্টে গিয়ে, আমি ধরেন ব্রিটিশ ব্যারিস্টার, কিন্তু আমি কোর্টে গিয়ে সাবমিট করতে চাই, সেটা পারছি না এই মুহূর্তে, বাংলাদেশও পারছি না, আপনি গিয়ে ইংল্যান্ডও পারছেন না। জি, এটা নিয়ে কিছু কি কাজ করা উচিত? এটা যদি দুই দেশের ভিতরে কোনো ট্রিটি হয়, আচ্ছা, তাহলে কিন্তু এটা সম্ভব। আচ্ছা, যদি ইচ কান্ট্রি অ্যালাউ করে তাহলে অবশ্যই তাতে কোনো বাধা আছে বলে আমি মনে করি না। আমাদের যারা ব্রিটিশ বাংলাদেশে আছে তারা আমাদের সাথে কাজ করতে চায় আসলে, এবং আসতে চায়, একটা কোঅপারেশন সেট আপ করতে চায়। এটা কি কিছু আমরা একটা কিছু করতে পারি? এই ব্যাপারে উদ্যোগ নেওয়া যেতে পারে, কারণ আমাদের যে লয়ের বেসিসটাই সেটা হচ্ছে ইংলিশ ল বেস, কমন ল বেস। তো সুতরাং এই ক্ষেত্রে ওনারা যদি আসেন এবং এই প্রক্রিয়া যদি করা হয় তাহলে আমাদের লিগ্যাল সেক্টর খুব উপকৃত হবে। প্রিয় দর্শক, আমরা এখন একটা কমার্শিয়াল ব্রেকে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। কমার্শিয়াল ব্রেক থেকে আমরা ফিরে আসছি। প্রিয় দর্শক, এখন আমরা আমাদের আমন্ত্রিত অতিথিদের সাথে কথা বলবো। আমার জানা মতো আপনিও কাজ করেছেন প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের মামলায়। আপনি যদি একটু ডক্টর ইউনূস সাহেবের মামলা বিষয়ে কথা বলতেন, স্টার্ট ফ্রম আপনার লিফট প্রবলেম। আমি যতদূর শুনেছি যে লিফটও বন্ধ করা হয়েছিল। ডক্টর ইউনূস সাহেবের যে মামলাটা করা হয়েছিল, এই মামলাগুলির কিন্তু কোনো বেসিস নাই, এবং যেই মামলাটা করা হয়েছিল উনি সোশ্যাল বিজনেসের প্রবক্তা সারা ওয়ার্ল্ডের, যে কিভাবে সামাজিক একটা উন্নয়ন করা যায়, যুবকরা চাকরি না পেলেও কিভাবে বিনা পুঁজিতে নিজেদের অবস্থানটাকে একত্র করে তারা ডেভেলপ করবে, এবং এই ইনভেস্টমেন্টটা তারা ইন্টারেস্টটা তারা গ্রহণ করবে না, এই ইন্টারেস্টটা তারা আবার ফার্দার ইনভেস্টমেন্ট করবে, এইভাবে গড়ে উঠবে। এটি হচ্ছে সোশ্যাল বিজনেসের। কিন্তু আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি ভোগ করবেন না, আবার ফার্দার ইনভেস্ট করবেন, তাহলে আমার বেনিফিটটাকে না ভোগ করবে, সে তো চাকরি যেটা বে হবে। লেবার আইনে একটা প্রশ্ন আছে যে টু নেট প্রফিটের 5% উইল বি ইনসেন্টিভ টু দ্য ওয়ার্কার। আচ্ছা, এইখানে ওয়ার্কার মিন করেছে আপ টু জিএম, যার হায়ারিং এবং ফায়ারিং এবং হায়ারিং অথরিটি নাই, এবং আপনার যার ফাইন্যান্সিয়াল অথরিটি নাই, সেই হচ্ছে অফিসার। তাহলে দেখা যাচ্ছে জিএম পর্যন্ত দে আর ওয়ার্কার। আচ্ছা, তো ফলে দে আর এন্টাইটেল টু গেট 5% অফ দ্য নেট প্রফিট অফ দ্য কোম্পানি। তো সেইখানে ওনার প্রশ্নটা হচ্ছে আমরা এই মুনাফাটা নেব না, এবং এটা আইনেও বলা আছে, যেমন বাংলাদেশের লেবার অ্যাক্টের আপনার কোম্পানি আইনের 28 ধারায় বলা আছে যে আপনি চ্যারিটেবল অর্গানাইজেশন কোনো কিছু হলে তাহলে আপনার এই ডিভিডেন্ডটা, ইনকামের ডিভিডেন্ডটা ডিস্ট্রিবিউশন হচ্ছে প্রোহিবিটেড। আচ্ছা, তা সেখানে আমাদের লত আছে। তো সেইখানে উনি বললেন আমার ব্যবসাটা হচ্ছে সোশ্যাল বিজনেস, সুতরাং সোশ্যাল বিজনেস হচ্ছে ফর ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। দে আর নট টেকিং worker, everybody is not taking, but they are saying you have to pay it. That is the only question. এখন সেখানে লেবার আইনে আছে যারা কোম্পানি পরিচালনার অংশগ্রহণের সাথে পরিচালিত, they can be asked by the court. কিন্তু উনি হচ্ছেন চেয়ারম্যান, he has nothing to do with the function. কিন্তু টার্গেট হচ্ছেন উনি, ওনাকে অপমান করতে হবে, ওনাকে বেইজ্জত করতে হবে। তাই ওনার বিরুদ্ধে বলা হচ্ছে, মামলা হচ্ছে একটা কোম্পানির, গ্রামীণ টেলিকম। আর যেহেতু এটার বোর্ড অফ চেয়ারম্যান, উনি প্রবক্তা, তাই ওনাকে বলা হচ্ছে ডক্টর ইউনূসের মামলা। এটা হচ্ছে একটা।
তারপরে ইনকাম ট্যাক্সের মামলাও দেখবেন, আপনি দেখেন বিদেশে কর ফাঁকির মামলাটা খুব গুরুত্বপূর্ণভাবে দেখা হয়। তো ডক্টর ইউনূস সাহেবের গ্রামীণ কল্যাণ, এবং গ্রামীণ কল্যাণ হচ্ছে বিভিন্ন স্বাস্থ্য সেবা দিয়ে থাকে। ইউনূস সাহেবের কোনো কার্যক্রম কিন্তু শহরে দেখা যাবে না, সব গ্রাম অঞ্চলে, এবং গ্রাম অঞ্চলে বিশাল বিশাল ইমারত করে উনি করছেন। তো সেখানে ওনার 2004 সাল থেকে 2017 সাল পর্যন্ত ট্যাক্স ক্লিয়ার, আপ টু কমিশনার পর্যন্ত। হঠাৎ 17 সালে ওনার এগুলি রিওপেন করলেন, ওই কোম্পানির রিওপেন করে কোনোটাতে 1000, কোনোটাতে 10,000, কোনোটাতে 500, 600 করে এক্সট্রা ট্যাক্স বসিয়ে দিলেন। এইটাকে ওনার কোম্পানি চ্যালেঞ্জ করলেন, হোয়াই ইট শুড নট বি ডিক্লেয়ার্ড ইলিগাল ইন দ্য রিট পিটিশন, ইন দ্য হাইকোর্ট, ইন দ্য হাইকোর্ট। তারপরও ইয়ের কাছেও করেছেন, কমিশনের কাছেও করেছেন। কিন্তু এইটা উনি চ্যালেঞ্জ করেছেন এগেইনস্ট দি গভর্নমেন্টের বিরুদ্ধে, গভর্নমেন্টকে বিবাদী করে। আর প্রচারণা চলেছে ডক্টর ইউনূসের ট্যাক্স ফাঁকির মামলা। আচ্ছা, অর্থাৎ পাবলিকলি ভিন্নভাবে একটা মেসেজ দিচ্ছেন, উনি ট্যাক্স ফাঁকি দিচ্ছেন, ট্যাক্স করছেন। অথচ ওনার মামলাটা হচ্ছে আমার ট্যাক্স নেওয়ার পর, আমাকে 17 বছর পর্যন্ত ক্লিয়ারেন্স দেওয়ার পর, হোয়াই এই ট্যাক্সটা, যেটা কোনো ট্যাক্স না আমার দেওয়া হয়ে গেছে, এটা ইম্পোজ করাটাকে কেন ইলিগাল করা হবে না? মাঝখানে আরেকটা কথা বলি, 6 বছরের বেশি সময়ের আগের প্রশ্ন তো আপনি উত্থাপন করতে পারেন না কোর্টে, পারেন? জি না, 6 বছর পর্যন্ত তারা এটা ইয়ে করতে পারে, আপনার রিওপেন করতে পারেন। সেটা বলছি, এর আগেরগুলো রিওপেন করতে গেলে আই হ্যাভ দ্য রাইট টু চ্যালেঞ্জ ইট, রাইট, ইফ ইট ইজ ইলিগাল, বিকজ আই হ্যাভ গিভেন অল ডকুমেন্ট ইজ মাই হ্যান্ড, রাইট। তো সুতরাং আমি চ্যালেঞ্জ করেছি। গভর্নমেন্ট আমার বিরুদ্ধে মামলা করে নাই ট্যাক্স ফাঁকির, কিন্তু প্রচারণা দিয়েছে ডক্টর ইউনূসের ট্যাক্স ফাঁকির মামলা। অর্থাৎ কিভাবে তাকে হেয় প্রতিপন্ন করা যায় আন্তর্জাতিকভাবেও, এটাই হলো গিয়া সমস্ত জিনিস। তারপরে কোর্টে যখন উঠতে যাওয়া হলো, লেবার কোর্টে, সেখানে দেখা গেল যে বললেন যে তিনি শ্রমিকদের বলে মুনাফা দিচ্ছেন না, অর্জিত ছুটি দিচ্ছেন না, সমস্ত কাগজ দেওয়া, এভরিথিং ইজ ক্লিয়ার, বাট দে আর নট টেলিং দ্য ট্রুথ। আমরা আরো শুনছিলাম যে আপনাদের লিফটে ওঠার জন্য লিফট বন্ধ করে দেওয়া হয়। হ্যাঁ, লিফট বন্ধ করে, লিফট চালু সব সময়, জজেরা চলতেছে, সবাই চলতেছে। যেদিন ওনার মামলা থাকে তখন ওনার, তার চেয়ে তো ওনার চেয়ে তো বেশি কষ্ট হচ্ছে ওনার যে সেকেন্ড ম্যান ছিলেন, উনি প্যারালাইজড, তাকে 4টা লোকে চেয়ারে ধরে 8 তলা উঠানো নামানো, যে কি কষ্টকর, সে হলো অবস্থা আর কি, সে বিভৎস দৃশ্য। কুমকুম, তোমার কাছে আসছি, তোমার প্রশ্ন আছে আমি জানি মামুন স্যারের কাছে। হ্যাঁ, তুমি প্রশ্নগুলো ফায়ার অ্যাওয়ে। জি স্যার, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা তো এখন স্টুডেন্ট, আমাদের এই বয়স থেকে কি করা উচিত একটা সাকসেসফুল ব্যারিস্টার হওয়ার জন্য? একটা প্রশ্ন হচ্ছে, কেস স্টাডিটা খুব ভালোভাবে করা দরকার। তুমি সব সময় হচ্ছে কনফ্লিক্ট বের করবা, কোথায় কনফ্লিক্ট আছে, বিরোধ আছে। তো তুমি একটা পাতা পড়বা, হয়তো তুমি 25 বার পড়েছো, তোমার ওই পয়েন্টটা ক্লিক করে নাই। তো সুতরাং তোমার এই পড়ার কোনো শেষ নাই। যখন তুমি একটা পাতার দরকার হলে 100 বার 500 বারও পড়বা, যখনই ক্লিক করবে তখনই তুমি একটা পয়েন্ট দিবা, বিকজ তোমার প্রশ্নটা হচ্ছে টু ক্রিয়েট বেনিফিট অফ ডাউট ক্রিমিনাল ক্ষেত্রে, আর সিভিলের ক্ষেত্রে তুমি তার সাথে কন্ট্রাডিকশনটা বের করা, সমস্ত কিছু করা। তো এটা বের করতে হলে তোমার বিভিন্ন মামলার সাথে, যেমন ক্রিমিনালে হলে তোমার আরজির সাথে, এফআইআরের সাথে তোমার চার্জশিট, তারপরে সাক্ষীদের জবানবন্দি, মেডিকেল রিপোর্ট, সুরতাল রিপোর্ট, সমস্তগুলির সাথে তোমার কন্ট্রাডিকশন আনতে হবে। অনেকে বলে লয়ার মিথ্যা কথা বলে, মিথ্যা কথা, কারণ লয়ার তো মিথ্যা কথা বলে না, আসমান থেকে কোনো জন্ম দেয় না। সে ওই যে পেপার আছে, ওই পেপারের থেকে, তার পেপার থেকেই সে ফাঁকগুলি বের করা, এটি হচ্ছে লয়ারের কাজ। তো সুতরাং তোমার প্রশ্নটা হচ্ছে, তুমি যদি লয়ার হতে চাও, লয়ের এই জিনিসগুলি যেগুলি আছে এগুলি দেখা, এবং যে কেস লগুলি হচ্ছে, কেন এখানে ডিফারেন্স হচ্ছে, আরেকটাতে একই দেখা যাচ্ছে সেটাকে খালাস দিয়ে দিচ্ছে, ওকে পানিশমেন্ট দিয়ে দিচ্ছে, রেশিওটা কোথায়, এই জিনিসগুলি খুঁজে বের করার জন্য মাইন্ডটাকে সেট আপ করতে হবে। কুমকুম, তোমার ফেলো ফ্রেন্ডসদের উদ্দেশ্যে তুমি কি
কিছু বলতে চাও? আমাদের স্কোপটা আরো বাড়ছে, লয়ের স্কোপটা সামনের দিকে আরো। আমি যেরকম পার্সোনালি আপনার অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে নিযুক্ত আছি, আমি সবসময় সবাইকে আর্জ করি যে তোমরাও আমার মতো একটু এক্সট্রা কারি করো। Tell me, what's your extracurricular activities? আমি ছোটবেলা থেকেই আমার ডিবেটিং করা হোক, একটা কোনো ইভেন্ট অর্গানাইজিং হোক, অ্যাঙ্কারিং হোক, ছোটবেলা থেকে করে আসি এটা। এটা আমার একটা পার্সোনাল শখ বলতে গেলে। আচ্ছা, এখন আমাদের লিগ্যাল ফিল্ডে আসলে এটা মুটিং বলা হয়, যেটা হচ্ছে একটা ফর্মাল কোর্ট ট্রায়াল, রাইট। এইটা করা, এই সব কিছু মিলাই আর কি আমাদের প্রফেশন। ভেরি গুড। মোহন ভাই, আমরা তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসছি, আসলে আমাদের টাইট টাইম। আপনার লাস্ট মেসেজ কি ফর দ্য নিউ ব্যারিস্টার্স অ্যান্ড দ্য ব্যারিস্টার্স হু আর প্র্যাকটিসিং? নিউ ব্যারিস্টারদের প্রতি আমার যারা আছে তাদেরকে ভাবতে হবে যে ল প্রফেশনের উপরে পৃথিবীতে কোনো জব নাই। এটা ইজ দ্য হাইয়েস্ট র্যাঙ্কিং প্রফেশন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে ফ্রিডম এবং ফ্রিডম থাকে। তারপরে ইট ইজ দি হাইয়েস্ট ইনকামিং প্রফেশন অফ দি ওয়ার্ল্ড। একটা লয়ার ম্যাজিস্ট্রেট কোর্টে যাচ্ছে, বলছে ইউর অনার টু দ্য চেয়ার, নট দ্য পার্সন। কারণ ডিস্ট্রিক্ট জাজে যখন যাচ্ছে এই ম্যাজিস্ট্রেটের স্থান নাই, এই লয়ারের স্থান আছে। আবার যখন হাইকোর্টে যাচ্ছে ডিস্ট্রিক্ট জাজের স্থান নাই। আবার যখন সুপ্রিম কোর্টে যাচ্ছে এই লয়ারের পাশে হাইকোর্টের জাজ দাঁড়াতে পারছে না। এবং যখন সে কোর্ট অফ দ্য প্রেসিডেন্টের যাচ্ছে, চিফ জাস্টিস ক্যানট স্ট্যান্ড এগেইনস্ট দ্য লয়ার। ইন দিস পার্সপেক্টিভ এ লয়ার is a highest profession and respectable profession and superior to all profession. This is the things. এবং he is not, কাউকে যখন অনার বলে মাই লর্ড বলছে, he is mentioning the chair, not the person. থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে নতুন কোনো গেস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।